একটি উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে অক্ষের ওপর 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু অবস্থিত। দর্পণের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার। প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও দৈর্ঘ্য নির্ণয় করো। একটা উত্তল দর্পণ থেকে 10 সেন্টিমিটার দূরে অক্ষের ওপর 5 সেন্টিমিটার দীর্ঘ একটি বস্তু অবস্থিত। তাহলে বস্তু দূরত্বকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। বস্তু দূরত্ব ইউ দিয়ে প্রকাশ করা হয়। ইউ সমান কত বলেছে? 10 সেন্টিমিটার। আর ফোকাস দূরত্ব বলেছে 20 সেন্টিমিটার। ফোকাস দূরত্ব এফ দিয়ে প্রকাশ করা হয়, এটা বলেছে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। এবার বলছে যে বস্তুর দৈর্ঘ্যটা কত বলে দিচ্ছে? 5 সেন্টিমিটার। বস্তুর দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? অবজেক্ট ও দিয়ে প্রকাশ করছি, 5 সেন্টিমিটার। আর এখানে নির্ণয় করতে হবে কি? প্রতিবিম্বের অবস্থান, ভিটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে উত্তল দর্পণের যদি ছবিটা আঁকা হয়, এখানে উত্তল দর্পণের ছবিটা, তাহলে এখানটায় বস্তুটা অবস্থিত, আর এখানে ধরলাম এখানে বস্তুটা অবস্থিত হয়েছে, ইউটা এই জায়গায় একটা বস্তু অবস্থিত হয়েছে। এই দৈর্ঘ্যটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করছি। তাহলে এটা কি বলা হয়েছে? উত্তল দর্পণ বলা হয়েছে। উত্তল দর্পণের সমীকরণ হয় 1/v প্লাস 1/u সমান 1/f। ওকে, তাহলে 1/v মানে কত বলে দিয়েছে? ভিটা আমাদেরকে নির্ণয় করতে হবে, প্লাস 1/u। এবার দেখো এদিকে বস্তু আছে, তাহলে ইউটা কি হবে? ইউটা হবে মাইনাস, তাহলে এখানে -10 সেন্টিমিটার হবে। আর এই উত্তল দর্পণের ফোকাস দূরত্ব প্লাস, আর বস্তুর দৈর্ঘ্যটা এই ওপরের দিকে আছে ওয়াই বরাবর, তাহলে এটা প্লাস। তাহলে ইউটা কত আসবে? 1/-10 সমান 1/f। এফ এর মানটা কত হবে? 20। এখান থেকে আমরা বের করতে পারবো 1/v সমান 1/20, আর এদিকে এসে একটা প্লাস হয়ে যাবে 1/10। তাহলে এটাকে লসাগু করলে আসবে কত? 20 আসবে এখানে। এটা 1 + 2 মানে আসবে 3/20, 3/20। তাহলে এখানে 1/v এর মান পাবো আমরা কত? 3/20, বা v সমান আসবে 20/3, সমান হয়ে যাবে কত? 6.67 সেন্টিমিটার। তাহলে ভিটা যে আসলো, এটা কি আসলো? ভিটা আসছে পজিটিভ, প্লাস এসছে, তার মানে যেদিকে বস্তু আছে প্রতিবিম্ব ঠিক তার বিপরীত দিকে অবস্থিত হবে। তাহলে এখানে লেখা হবে অতএব প্রতিবিম্বের অবস্থান কত হবে? না, 6.6 সেন্টিমিটার দূরে, 6.6 সেন্টিমিটার দূরে। তাহলে প্রতিবিম্বের অবস্থান 6.6 সেন্টিমিটার দূরে। দ্বিতীয় ক্ষেত্রে বলেছিল যে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে। তাহলে প্রতিবিম্ব, এখানে দেখছি প্রতিবিম্বটা 6.6 সেন্টিমিটার দূরে অবস্থিত হচ্ছে, কিন্তু ভির মান কি আসছে? প্লাস আসছে। ভির মান প্লাস আসছে, তার মানে এদিকে বস্তু ছিল, ইউটা মাইনাস ছিল, আর ভিটা প্লাস এসছে, মানে কি বিপরীত দিকে তৈরি হয়েছে। দর্পণের ক্ষেত্রে বস্তু যেদিকে, প্রতিবিম্ব যদি তার বিপরীত দিকে হয় তাহলে হয় অসৎ। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি হবে অসৎ। অতএব প্রতিবিম্বের প্রকৃতি অসৎ। এর পরের যে উত্তরটা চেয়েছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য কি হবে। আমরা এখানে বস্তুর দৈর্ঘ্য দেখতে পাচ্ছি 5 সেন্টিমিটার, তাহলে এদিকে প্রতিবিম্ব তৈরি হবে, এই প্রতিবিম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। আমরা বিবর্ধন থেকে জানি যে বিবর্ধন m সমান -v/u, বা আর একটা জানি যে m সমান i/u। -v/u মানে কি? v মানে হলো প্রতিবিম্ব দূরত্ব ডিভাইড বাই বস্তু দূরত্ব,
আর এখানে আই বাই ও মানে আই মানে হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইড বাই বস্তু দৈর্ঘ্য। তাহলে এটাও এম এটাও এম, তাহলে এই দুটো সমান করা হবে। মাইনাস ভি বাই ইউ সমান আই বাই ও। তো এখান থেকে লেখা যায় যে মাইনাস ভি বাই ইউ সমান আই বাই ও, বা এখান থেকে ভিটা কত দেওয়া আছে, এখান থেকে আমরা ভিটা কত পেয়েছি 20/3। এই পয়েন্টটা বসাবো না, পয়েন্টটা বসালে ক্যালকুলেশন জটিল হবে। তাহলে এখান থেকে লেখা হবে মাইনাস যেমন আছে 20/3, আর ইউ মানে কত, ইউ তো বলে দিয়েছে 10 সেন্টিমিটার, ইউটাও মাইনাস আছে 10 সেন্টিমিটার। যেমন সাইন আছে সাইন তেমন বসাবো। ভিটা প্লাস ছিল প্লাস, আর এই মাইনাসটা এই সূত্রের মাইনাস, আর ইউটা ছিল -10, এই যে -10 বসানো হয়েছে। আর আইটা কত বেরিয়েছে, আইটাকে বের করতে হবে আই। আর ও অবজেক্টের দৈর্ঘ্য কত, অবজেক্টের দৈর্ঘ্য মানে বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এখানে থাকবে 5। এই ওপরে নিচে মাইনাস মাইনাস কাটা যাবে, বা এখান থেকে লেখা যায় 20/3 ইন্টু 1/10 সমান আই, আর এই 5টা এদিকে এসে গুণ হয়ে যাবে। তাহলে এখানে 10 2 20, তাহলে 5 2 10/3, বা আই সমান হবে 10/3, আই সমান 10/3, বা আই সমান লেখা যায় কত 3.33 সেন্টিমিটার, 33 সেন্টিমিটার। দুয়ের দাগের কোশ্চেনটা ছিল একটি প্রতিসারক নববীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা তার অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য ও উন্মেষ বৃদ্ধি করলে কিভাবে প্রভাবিত হবে, যুক্তি দাও। নববীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতাকে আমরা এম দিয়ে প্রকাশ করি। এম সমান F0 ডিভাইড বাই FE। এই এম মানে কি, এই এমটা হবে বিবর্ধন ক্ষমতা। এই F0 মানে হলো অবজেক্টিভ লেন্স, আর FE কে বলা হয় আই লেন্স। বলছি যে বিবর্ধন ক্ষমতা অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য ও উন্মেষ বৃদ্ধি করলে কি হবে। তাহলে যেটা আই লেন্স বলছি এটাকেই বলছি অভিনেত্র লেন্স। এই আই লেন্স মানে বলছি অভিনেত্র লেন্স। তাহলে অভিনেত্র লেন্স যদি তার ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি করো, ফোকাস দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে কি বিবর্ধনটা কমবে, নিচে যত মান বড় হবে এই টোটাল মানটা তত কমবে। তাহলে এফির মান যদি বৃদ্ধি করা হয়, মানে অভিনেত্রের মান যদি বৃদ্ধি করা হয়, বা অভিনেত্র লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা হয় তাহলে বিবর্ধনের মান কমবে। অভিনেত্র লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি করলে বিবর্ধন ক্ষমতা কমবে। তাহলে বিবর্ধন ক্ষমতা কি হবে, কমবে। আর উন্মেষ যদি বৃদ্ধি করা হয়, এই বিবর্ধনে কোনো উন্মেষের কোনো এখানে কি চিহ্ন রয়েছে, তাহলে উন্মেষকে বাড়ানো হলে বা কমানো হলে বিবর্ধনের কোনো চেঞ্জ হবে না। 3 দাগের কোশ্চেনটা রয়েছে একটি সমবাহু কাঁচ প্রিজমের বায়ুতে প্রতিসারাঙ্কের মান 1.6, যখন তাকে 4√2/5 প্রতিসারাঙ্কের একটি মাধ্যমে রাখা হয় তবে তার ন্যূনতম বিচ্যুতির মান গণনা করো। বিচ্যুতি মানে ডেল্টা এম। তোমরা এই ফর্মুলাটা সবাই জানো যে মিউ সমান সাইন এ প্লাস ডেল এম ডিভাইড বাই 2 ডিভাইড বাই সাইন এ বাই 2। এখানে যখন বায়ু মাধ্যমে রাখা হবে তখন প্রতিসারাঙ্ক মানে কাঁচের প্রতিসারাঙ্ক মিউ জি সমান কত 1.6, আর অন্য কোনো মাধ্যমে যখন রাখা হবে তাহলে মিউ এন সমান হবে 4√2 ডিভাইডেড বাই 5।
ওকে, তাহলে প্রথমে প্রিজমটাকে যখন বায়ু মাধ্যমে রাখছো তখন তার প্রতিসরাঙ্ক 1.6। এবার বায়ু মাধ্যম থেকে অন্য যে কোনো একটা মাধ্যমে রাখা হচ্ছে, তখন প্রতিসরাঙ্ক যে মাধ্যমে রাখা হচ্ছে তার প্রতিসরাঙ্কটা বলে দিয়েছে 4√2/5। তাহলে ন্যূনতম বিচ্যুতি কত হবে? তাহলে এখানে এইভাবে আমরা লিখতে পারি যে অন্য কোনো মাধ্যম থেকে আলো এসে প্রিজমে পড়ছে, তাহলে এম মিউ জি সমান সাইন এ প্লাস ডেল এম ডিভাইড বাই 2 আর সাইন এ বাই 2, বা এখান থেকে লেখা যায় মিউ জি ডিভাইড বাই মিউ এম, মিউ জি ডিভাইডেড বাই মিউ এম সমান সমবাহু প্রিজম বলে দিয়েছে। সমবাহু প্রিজম মানে কোণ কত হবে? এ যে কোণটা থাকবে প্রতিসারক কোণ, এ মানে প্রতিসারক কোণ, প্রতিসারক কোণ যদি এটা একটা প্রিজম হয় তাহলে প্রত্যেকটা কোণ কত? 60 ডিগ্রি। তাহলে এটা এ বলা হয়, এটাও হবে কত? 60 ডিগ্রি। তাহলে এখানে আসবে সাইন 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 আর এখানে সাইন 60/2 মানে সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত? তাহলে সাইন 30 ডিগ্রির মান কত হবে না 1/2। ওকে, এখান থেকে মিউ জি মানে কত আছে? 1.6, উপরে থাকবে 1.6 আর নিচে থাকবে কত? 4√2/5, 4√2 ডিভাইড বাই 5 আর এখানে আসবে সাইন 60 ডিগ্রি প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 আর এদিকে আছে নিচে হাফ, এই পারে এসে গুণ হয়ে যাবে। হবে এটা সাইন 60 প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2, বা এটাকে লেখা যায় এইভাবে 1.6 মানে কত? 16/10 হবে ইন্টু 8, 5টা উপরে চলে যাবে 5/4√2 ইন্টু 1/2 সমান হয়ে যাবে এখানে সাইন 60 প্লাস ডেল্টা এম ডিভাইড বাই 2। ওকে, এখানে 4 4 16 হবে, 2 2 4, 5 2 10, 2 2 কাটলো 1/√2, পড়ে থাকছে 1/√2, 1/√2 সমান হবে সাইন 60 প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2। 1/√2 সাইন কতর মান? সাইন 45 এর মান। তাহলে এখানে কত আসবে? সাইন 45 বা সাইন 45 ডিগ্রি সমান হবে সাইন 60 প্লাস ডেল্টা এম ডিভাইড বাই 2। এদিকে সাইন আর এদিকে সাইন উঠে যাবে, তাহলে এখানে লিখতে পারি আমরা 45 সমান 60 প্লাস ডেল্টা এম বাই 2। 45 সমান 60 প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে এই দুইটা দিকে গুণ হয়ে যাবে, তাহলে কত হবে? 90 হবে। 90 সমান 60 প্লাস ডেল্টা এম, বা ডেল্টা এম সমান হবে 90 মাইনাস 60 মানে 30 ডিগ্রি। তাহলে যে ন্যূনতম বিচ্যুতি বলেছে ডেল্টা এম, সেটার মান কত হবে? 30 ডিগ্রি হবে। চারের দিকের কোশ্চেনটা রয়েছে একটি 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট অভিসারী লেন্সকে একই প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি তরল মাধ্যমে রাখা হলো, ওই মাধ্যমে লেন্সের ফোকাস দূরত্ব কত? একটা অভিসারী লেন্স মানে উত্তল লেন্স, তার প্রতিসরাঙ্ক কত? মিউ সমান বলে দিয়েছে 1.5। এই লেন্সটাকে একই প্রতিসরাঙ্ক বিশিষ্ট একটি তরল মাধ্যমে রাখা হয়েছে, তাহলে লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? আমরা জানি লেন্স নির্মাতার সূত্র থেকে 1/f সমান মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এফ মানে হলো এই লেন্সের ফোকাস দূরত্ব, মিউ মানে প্রতিসরাঙ্ক, r1 মানে লেন্সের প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ, আর r2 মানে লেন্সের দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ। তো এটাকে এইভাবেও লেখা যায় 1/f সমান
এ মিউ জি, এ মিউ জি মাইনাস ওয়ান, এখানে হবে 1/r1 মাইনাস 1/r2। এবার এ মিউ জি মানে আমরা জানি মিউ জি ডিভাইডেড বাই মিউ এ মাইনাস ওয়ান, আর এখানে হবে 1/r1 মাইনাস 1/r2। ওকে, মিউ জি মানে কত বলে দিয়েছে? মিউ জি মানে যে মাধ্যমে রাখা হচ্ছে তার প্রতিসরাঙ্ক, আর মিউ এ মানে বায়ুতে কাঁচের প্রতিসরাঙ্ক। তাহলে দুটোই একই প্রতিসরাঙ্ক বলে দিয়েছে 1.5, ওপরেও থাকবে 1.5, নিচেও থাকবে 1.5 মাইনাস ওয়ান, আর এখানে হবে 1/r1 মাইনাস 1/r2। এই ওপরে 1.5 আর নিচে 1.5 কাটলে কি আসবে? 1, 1 মাইনাস 1 করলে কত হবে? 0, জিরোর সাথে কোনো কিছু গুণ করা হলে তাহলে এটা পুরোটাই 0 আসছে। তাহলে এখানে দেখছি যে 1/f সমান 0, বা f সমান হবে 1/0, আর 1/0 মানে কি হবে? ইনফিনিটিভ, মানে বলা হয় অসীম। পুরো মানটা আসবে কত? অসীম। তাহলে লেন্সটাকে যদি জলে ডোবানো হয় এবং জলের প্রতিসরাঙ্ক যদি লেন্সের প্রতিসরাঙ্কের সঙ্গে সমান হয়, তাহলে ফোকাস দূরত্ব হবে অসীম। এইটা ছিল ধরো লেন্সের প্রতিসরাঙ্ক, আর যে তরলের মধ্যে ডোবানো হবে তারও প্রতিসরাঙ্ক যদি 1.5 হয়, তাহলে এই যে ফোকাস দূরত্ব তখন কত হবে? অসীম হয়ে যাবে। পাঁচের দাগের কোশ্চেন রয়েছে, একটি অবতল দর্পণকে জলের মধ্যে রাখা হলে তার ফোকাস দূরত্বের কি পরিবর্তন হবে? দর্পণকে যদি জলের মধ্যে ডোবানো হয় ফোকাস দূরত্বের কোনো পরিবর্তন হবে না, লেন্সকে ডোবালে পরিবর্তন হবে। ছয়ের দাগের কোশ্চেন, একটি ক্ষুদ্র বস্তুকে একটি টেবিলের ওপর রাখা হলো, 15 সেন্টিমিটার বেধের একটি কাঁচের ফলক বস্তুর ওপর রাখা হলো, বস্তুটির প্রতিবিম্বের আপাত অবস্থান কি হবে? তাহলে আমাদের এই সমীকরণটা জানা আছে যে মিউ সমান ডি ডিভাইডেড বাই ডি ড্যাশ। ডি মানে হলো প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা। প্রকৃত গভীরতা ডিভাইড বাই আপাত গভীরতা। বলছে 15 সেন্টিমিটার বেধের একটি কাঁচের ফলক বস্তুটির উপর রাখা হলো, তাহলে এখানে ডিটাই বলে দিয়েছে 15 সেন্টিমিটার। এবার বলছে যে বস্তুটির প্রতিবিম্বের আপাত অবস্থান কি হবে? ডি ড্যাশের মানটা নির্ণয় করতে হবে, ডি ড্যাশটা নির্ণয় করতে হবে। মিউটা কত বলে দিয়েছে? 1.5, তাহলে এখানে আমরা মানটা বসাবো, মিউ মানে 1.5, আর এখানে হবে ওপরে ডি মানে 15, আর নিচে হবে ডি ড্যাশ, বা ডি ড্যাশ সমান আসবে 15 ডিভাইড বাই 1.5। এই দশমিক তুললে ওপর একটা 10 গুণ হবে, নিচে নিচে কাটবে, তাহলে ডি ড্যাশের মানটা কত বেরোবে? 10 সেন্টিমিটার। তাহলে বস্তুটির প্রতিবিম্বের আপাত অবস্থান কি হবে না? 10 সেন্টিমিটার। অতএব বস্তুটির প্রতিবিম্বের আপাত অবস্থান 10 সেন্টিমিটার। খ বিভাগের কোশ্চেন কোয়ান্টাম থেকে তোমাদের দিয়েছে। একের দাগের, একটি নির্দিষ্ট প্রাবল্যের আপাতিত বিকিরণের ক্ষেত্রে অ্যানোডের বিভবের সঙ্গে আলোক তড়িৎ প্রবাহের পরিবর্তন প্রদর্শনকারী একটি লেখচিত্র অঙ্কন করো। আপাতিত বিকিরণের ক্ষেত্রে অ্যানোডের বিভবের সঙ্গে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা, মানে কার কার মধ্যে লেখচিত্র? অ্যানোডের বিভব আর আলোক তড়িৎ প্রবাহ মাত্রা। তোমরা এরকম একটা ছবি করেছো যে এখানে একটা প্লেট ছিল, একে বলা হচ্ছে ক্যাথোড, একে বলা হচ্ছে ক্যাথোড, আর এই দিকে একটা প্লেট ছিল, একে বলা হচ্ছে অ্যানোড। এদিকে একটা প্লেট ছিল অ্যানোড, এইখান থেকে সূর্যের আলো এসে পড়বে, আর এখান থেকে ইলেকট্রন বেরিয়ে এদিকে আসবে, ইলেকট্রন বেরিয়ে এদিকে আসবে। এবারে এদিকে দুটো ব্যাটারির মাধ্যমে এগুলো যোগ ছিল আর কি।
এইখানে যত পজিটিভ ভোল্টেজ হবে, যত বেশি পজিটিভ ভোল্টেজ হবে ততই বেশি ইলেকট্রন এই প্লেটে আসবে। এটাকে বলা হয় সংগ্রাহক প্লেট। সংগ্রাহক প্লেট। এখানে যত বেশি পজিটিভ ভোল্টেজ হবে ইলেকট্রন তত এদিকে আসবে, আর এখানে যত বেশি নেগেটিভ ভোল্টেজ হবে, একটা নির্দিষ্ট নেগেটিভ ভোল্টেজের জন্য ইলেকট্রনগুলো আর এদিকে আসবে না আর কি, মানে ইলেকট্রনগুলোর প্রবাহ জিরো হয়ে যাবে, যাকে বলা হচ্ছে স্টপিং পোটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। তো এইখান থেকে কোশ্চেনটা দিয়েছে, খ বিভাগের কোশ্চেন এগুলো। একের দাগের কোশ্চেনটা দিয়েছে যে অ্যানোডের বিভবের সঙ্গে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এই বরাবর থাকবে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা। আর এইদিকে থাকবে বিভব। বিভব আর এদিকে ডট ডট করে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে, কেননা এইদিকে তো নিবৃত্তি বিভব, মানে ভোল্টেজ এই অ্যানোডে যত বেশি নেগেটিভ ভোল্টেজ দেওয়া হবে, অ্যানোডের বিভব বলেছে না, এটা তো অ্যানোডের বিভব, এই বিভবটা কোথাকার বিভব? অ্যানোডের বিভব। তাহলে অ্যানোডে যত বেশি নেগেটিভ ভোল্টেজ হবে, একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য এই ইলেকট্রনের প্রবাহ শূন্য হবে, মানে তড়িৎ প্রবাহ শূন্য হবে। ইলেকট্রন যদি এদিক থেকে এদিকে না আসে তাহলে তড়িৎ প্রবাহই হবে না, মানে এই একটা নির্দিষ্ট ভোল্টেজের জন্য তড়িৎ প্রবাহ জিরো। এবারে ভোল্টেজকে যত বাড়ানো হচ্ছে তড়িৎ প্রবাহ তত হবে, এইরকম ভাবে গ্রাফটা। আর এই যে বিভবটা একে বলা হচ্ছে নিবৃত্তি বিভব আর কি, এই বিভবটাকে বলা হয় নিবৃত্তি বিভব। এইটাকে বলা হচ্ছে V0, যেটাকে বলা হচ্ছে নিবৃত্তি বিভব। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন রয়েছে, যদি আপাতিত বিকিরণের কম্পাঙ্কের মান 4 × 10⁻15 হার্জ থেকে বৃদ্ধি পেয়ে 8 × 10⁻15 হার্জ হয়, তবে একটি প্রদত্ত আলোক সংবেদনশীল তলের নিবৃত্তি বিভবের মান কি পরিমাণ বৃদ্ধি পাবে? তাহলে এখানে যে ফর্মুলাটা কাজে লাগবে, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ কি ছিল? EV0 সমান H নিউ মাইনাস W0। তাহলে এখানে দুটো কম্পাঙ্ক রয়েছে, প্রথমে একটা কম্পাঙ্ক ছিল, তারপরে কম্পাঙ্ক বৃদ্ধি পেয়েছে, মানে এখানে কম্পাঙ্ক প্রথমে 1 ছিল, আর পরে যেটা হবে EV0 সমান H নিউ টু মাইনাস W0। তাহলে যেহেতু এটা কম্পাঙ্ক পরে 2 হয়েছে, আগে কম্পাঙ্ক 1 ছিল, তাহলে এখন আমরা EV01 বলছি, এটাকে EV02 বলছি। এইটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার বলছে দ্বিতীয় ক্ষেত্রে কম্পাঙ্কটা বৃদ্ধি পেয়েছে, প্রথমে ছিল 4 × 10⁻15, পরে হয়েছে 8 × 10⁻15, মানে কম্পাঙ্ক বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা চলো এটাকে আমরা কি করছি, দ্বিতীয়টা থেকে, দ্বিতীয় সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণকে বিয়োগ করা হচ্ছে। তাহলে 2 থেকে 1কে বিয়োগ করা হচ্ছে। তাহলে 2 থেকে যদি 1কে বিয়োগ করা হয় তাহলে কি লেখা হবে? EV02 মাইনাস EV01 সমান হয়ে যাবে কি H নিউ টু মাইনাস W0, H নিউ টু মাইনাস W0 মাইনাস H নিউ 1 মাইনাস, আর এই মাইনাসে প্লাস হবে, প্লাস W0। তাহলে প্লাস W0 মাইনাস W0 কাটা যাবে। তাহলে এখানে কি আসবে? এখান থেকে E তো কমন বাইরে বেরিয়ে আসবে, তাহলে আমরা কি লিখতে পারি? V02 মাইনাস V01, আর এখানে কমন বাইরে বেরিয়ে আসবে কি E বেরিয়ে আসবে, আর এখানে কমন যাবে কি H কমন যাবে নিউ টু মাইনাস নিউ 1, বা আমরা লিখতে পারি V02 মাইনাস V01 সমান H ডিভাইড বাই E নিউ টু মাইনাস নিউ 1। নিউ 1 এর মান কত ছিল?
নিউ ওয়ানের মান ছিল 4 ইন্টু 10⁻15 হার্জ, আর নিউ টুর মান হয়েছে 8 ইন্টু 10⁻15 হার্জ। তাহলে এখানে নিউ টু মানে কি 8 ইন্টু 10⁻15 মাইনাস নিউ ওয়ান মানে 4 ইন্টু 10⁻15। 10⁻15 তো কমন আছে, তাহলে বাইরে বেরিয়ে আসবে 10⁻15। আর নিউ টু মাইনাস নিউ ওয়ান মানে কি 8 মাইনাস 4 করলে হবে 4, বা এখান থেকে আমরা লিখতে পারি এইচ এর মান বলে দিয়েছে 6.4 ইন্টু 10⁻−34। এইচ এর মানটা বলে দিয়েছে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা 6.4 ইন্টু 10⁻−34, আর ওপরে গুণ আছে 10⁻15 ইন্টু 4, আর নিচে ইর মান, ই মানে কি ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান কত 1.6 ইন্টু 10⁻−19 কুলম্ব। তাহলে এখানে 16 4 64, 4 দিয়ে কাটা গেল, আর এখানে 10⁻−34 আর 10⁻15, তাহলে উপরে থাকবে 10⁻−19 আর নিচেও আছে 10⁻−19, মানে কেটে যাবে সবগুলো। তাহলে 4 ইন্টু 4, তাহলে 4 ইন্টু 4 মানে 4 4 16 ভোল্ট আসবে। আর এখানে কি পাবো আমরা ডেল্টা ভি, মানে বিভবের যে পরিবর্তনটা ডেল্টা ভি জিরো, নিবৃত্তি বিভবের পরিবর্তন কত হবে 16 ভোল্ট। নিবৃত্তি বিভবের পরিবর্তনটা হবে ডেল্টা ভি জিরো সমান হবে 16 ভোল্ট।